বক্তব্য রাখার জন্য অনুরোধ করব সার্ভিস ডক্টরস ফোরামের পক্ষ থেকে ডক্টর দুর্গাপ্রসাদ চক্রবর্তী স্যারকে, এইচওডি নিউরো মেডিসিন, নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ। ঠিক 1 বছর পেরিয়ে গেল, 365 দিন অভয়ার বিচারের যে মূল দাবিটা, যেটা 100% লোকই যদি 1, 2, 3 এরকম দাবি রাখা যায়, তাহলে 1 নম্বরে যেটা রাখতো সেটা হচ্ছে অভয়ার খুনিদের যোগ্য শাস্তি। সেটা কিন্তু হয়নি। এই জায়গাটা আমার বহু পেশেন্ট, আমার বহু বন্ধুবান্ধব কিন্তু এই প্রশ্নটা আমার কাছে রেখেছে। তাদেরকে বোঝাতে হয়েছে যে এই খুনের প্রকৃতিটা কি। আমি এইখান থেকে 2-3টে কথা বলবো, 2-3 মিনিট বলবো, যে আমাদের এইটা বুঝতে হবে যে অভয়া কেন বিচার পায়নি এবং পাওয়ার সম্ভাবনা প্রতিদিনই কমছে। কেন বলছি? কারণ সিবিআই এর হাতে খুনিদের বা যারা তার মৃতদেহটাকে নামিয়ে এনেছিল উপর থেকে সব তথ্য প্রমাণ আছে। এটা নিয়ে আমি আর বিস্তারিত কিছু বলতে চাই না। এইরকম একটা জলজ্যান্ত সত্যিকে ধামাচাপা দেওয়ার যে সাহস সিবিআই এর অফিসাররা দেখান, তার পেছনে কারা আছে বা কে আছে সেটা বুঝতেই পারছেন। অতএব এইখানে যে কথাগুলি বারবার উঠে এসছে, এই সেটিং তত্ত্ব, এগুলি যথেষ্ট সত্যি। এইখানে আমাদের যে 2-3 মিনিট আমি বলবো বলেছিলাম, অভয়ের খুনটা কিন্তু ঠিক সাধারণ আর 5টা খুনের মতো নয়। অভয়ের খুনের পরেও আপনারা দেখেছেন জয়নগরে ধর্ষণের কেস, সেখানে পুলিশ কিন্তু 72 ঘন্টার মধ্যে অপরাধীদের ধরেছে, চার্জশিটও দিচ্ছে আন্দোলনের। হ্যাঁ, অনেক ফাঁকফোকর থাকে। অভয়ের খুনটা একটা সংগঠিত দুর্নীতি চক্র, একটা মাফিয়া চক্র একটা মেয়েকে, ডিউটিরত ডাক্তারকে খুন করলো। ব্যাপারটা এই, মোটিভটা কি? বিনা মোটিভে কেউ কাউকে খুন করে না। নিঃসন্দেহে মোটিভটা ছিল একটা এত বড় জাল ওষুধ এবং হাসপাতালের দুর্নীতি। এখন অভয়ের পক্ষে ফিনান্সিয়াল দুর্নীতিগুলি তো জানা সম্ভব ছিল না। যেটা ধরেছিলেন ওই হাসপাতালের ডেপুটি সুপার আক্তার আলী সাহেব, সমস্ত কিছু ফাইল করে 1.5 বছর আগে তিনি স্বাস্থ্য ভবনকে, ভিজিল্যান্সকে, রাজ্যপালকে, মুখ্যমন্ত্রীকে, স্বাস্থ্যমন্ত্রীকে সবাইকে জানিয়েছিলেন, যার পুরস্কার তিনি পেয়েছিলেন মুর্শিদাবাদ না কোন একটা জায়গার প্রত্যন্ত জায়গায় ট্রান্সফার। অভয়ের পক্ষে যেটা জানা সম্ভব ছিল, আপনারা পেছনের ব্যানারটা যদি একটু দেখেন বুঝতে পারবেন। 20 স্যালাইন কার্ড দান। আমি আমার এক বন্ধু, যাকে সন্দীপবাবু, স্বনামধন্য অতি সজ্জন মানুষ, সে সিনিয়র সার্জন, আমি নাম করছি না, এখানে ওরাও জানবে না, অনিকেতরাও জানবে না, কারণ সে প্রায় বছর 4 আগেই তাকে ট্রান্সফার করে দেওয়া হয়েছে বাঁকুড়ায়। এই খুনটার 3-4 দিন আগে ওকে আমি একটা দরকারে ফোন করেছিলাম একজন পেশেন্টের ব্যাপারে। ও বললো, না রে, আমি তো বাঁকুড়া নেই। কেন? বললো যে দেখ, আমাকে পারচেস কমিটি এবং বিভিন্ন কমিটিতে রাখা হতো আমি থাকতে না চাইলেও, বিকজ আই এম এ সিনিয়র সার্জন। আমি দেখতাম কি ভয়ঙ্কর পুকুর চুরি নয়, নদী চুরি, সমুদ্র চুরি হচ্ছে। আমার পক্ষে আটকানো সম্ভব হতো না, কিন্তু প্রত্যেকটা চিঠিতে আমি নোট দিয়ে রাখতাম যে এটা আমার মনে হচ্ছে 50 লাখ টাকার জায়গায় এটা 5 লাখ টাকা দাম। এবং সেই কথাটাও সে বলেছিল। এবং আপনাদের মনে থাকতে পারে এই সন্দীপ ঘোষকে দুবার ট্রান্সফার করা হয়েছিল। দুবার নতুন প্রিন্সিপাল চার্জ নিতে আসেন, তাদেরকে ভয় দেখিয়ে, ধাক্কা দিয়ে, গালাগাল দিয়ে বার করে দেওয়া হয়। সেই বাহিনী সন্দীপ ঘোষের যে বাহিনী, এটা সন্দীপ ঘোষ আর তার ব্যাপারটা নয়। এবারে মাথাটা কোথায় তাহলে? একটা ডাক্তারের, মানে আমরাও সরকারি চাকরি করি, আমাদের কোনো ট্রান্সফার, প্রমোশন ইত্যাদিতে কিন্তু মিনিস্টারের সাইন থাকে। তাহলে বুঝতে পারছেন, সন্দীপ ঘোষকে দুবার ট্রান্সফার করা হলো, সেই মিনিস্টারের সাইন আছে। আবার সেই বদলি ক্যান্সেল করে তাকে ফিরিয়ে আনলো। মানে ব্যাপারটা কীরকম দাঁড়াচ্ছে? এবং ওই বন্ধুটিই বলেছিল যে আমি এটা তো আমি প্রমাণ করতে পারবো না, কিন্তু এখানে আমি বলতেই পারি, সপ্তাহে 11 লাখ টাকা তুলে দেওয়ার বরাত তার ছিল সন্দীপ ঘোষের। সপ্তাহে 11 লাখ টাকা, মাসে 44 লাখ টাকা, খুব কম না। কিন্তু কোথার থেকে আসবে টাকাটা? টাকাটা আসবে এই ওষুধের বদলে ফাঙ্গাস। বলে না, ধর্মের কল বাতাসে নড়ে। অভয়াকাণ্ডের 5 মাসের মধ্যে কি দেখলাম? মেদিনীপুরে 8টা মা ভীষণভাবে অসুস্থ হয়ে পড়লো, সঙ্গে সঙ্গে জানতব চিৎকারে 13 জন ডাক্তারকে সাসপেন্ড করে দেওয়া হলো। তারপর 6 জনকে বলা হলো, না আমি ক্ষমা করে দিলাম। কিভাবে চলছে দেশটা? একটা বুর্জোয়া গণতন্ত্রের যেটুকু ভরং থাকে সেটুকুও নেই।
আমি শাস্তি দেব, আমি ক্ষমা করব, আমি খুন করব, আমি এক্সিকিউট করব, আমি জুরি, আমি ট্রায়াল, এইগুলি বুঝতে হবে। তাহলে আপনারা বুঝতে পারছেন যে অভয়ের খুনের মোটিভটা কোথায় ছিল। তারপরেও তারা ধামাচাপা দিতে পারেনি। পর এরকম জাল স্যালাইনের কাণ্ড ঘটেই চলেছে। এগুলো আপনারা কাগজে পত্রে এখন আসছে। সাগর দত্তে হচ্ছে, বালুরঘাটে সেদিন হলো। দিন 15-20 আগে আমি যখন আউটডোর করছি, জেল থেকে আমাদের কাছে তো পেশেন্ট আসে সরকারি মেডিকেল কলেজে, কনভিক্টেড বা আন্ডার ট্রায়াল 2 জন কারারক্ষী। আমি বললাম, আপনারা কি কারা দপ্তরের না স্বরাষ্ট্র দপ্তর? বললো, না স্যার, আমরা পুলিশ না, আমরা কারা দপ্তরের। কিন্তু এখন এসব ভুলি ভেদাভেদ জ্ঞান, আমাদের ইলেকশন ডিউটি থেকে কোথায় মারপিট হচ্ছে সব জায়গায় ডাকে। তা আমি একটা জিনিস বললাম, আমি এই যে এত ওষুধ লিখছি, জেলে কি পায় কয়েদিরা? কারণ অনেক আগে, আমরা তো 30 বছর 32 বছর সার্ভিস করছি, ওষুধ পর। বললো, স্যার পায়। আমি বললাম, তাহলে তো এটা একটা ভালো ব্যাপার। বললো, স্যার ভালো ব্যাপার মানে ওষুধ মানে ওই রকমই তো। বললো পরিষ্কার আউটডোরে দাঁড়িয়ে, বহরমপুর কারেকশনাল যে হোম, তাতে কিছুদিন আগে বড় ট্রাকে বিশাল একটা চালান গেছে ওষুধের। তো ওইখানকার যিনি ভারপ্রাপ্ত আধিকারিক, উনি বললেন, উনি অত্যন্ত সৎ এবং শক্ত লোক, উনি বললেন এই ওষুধ ঢোকানো যাবে না। মানে চেহারা দেখেই বোঝা যাচ্ছে সেই ওষুধের কোয়ালিটি কি। সঙ্গে ফোনের পর ফোন, লোকটা কিন্তু সরকারি চাকরি করে, তার উর্দি শেষ আমার টেবিলের সামনে দাঁড়িয়ে বলছে। নেতার ফোন, শান্তির ফোন, মন্ত্রীর ফোন, বাধ্য করা হলো সেই ওষুধ। এবার কয়েদিরা তো গিনিপিগের চেয়েও খারাপ, একটা বিড়াল মরলেও কিন্তু এখন তদন্ত হয়, কয়েদি মারা গেলে কে। তাহলে দেখুন, এই যে জাল ওষুধ, এই ভেজাল ওষুধকে কেন্দ্র করে যে বিশাল চক্র, সেটাই অভয়কে খুন করেছে। এই জন্যই আমি বলছি রাষ্ট্র খুন করেছে। রাষ্ট্র যেখানে খুন করেছে, সেখানে রাষ্ট্রের কাছে আপনি বিচার চাইলে বিচার কি পাবেন? আমার তো তা মনে হয় না। এই জায়গাটা আমাদের একটু বুঝতে হবে। রাষ্ট্র মানে কিন্তু বিজেপির, তৃণমূল, সিপিএম, কংগ্রেস তা নয়। রাষ্ট্র মানে রাষ্ট্র। যে শ্রেণীটা সমাজে আধিপত্য করে, তাদের বিভিন্ন হাতিয়ার হিসাবে বিভিন্ন দল থাকে, তারা একটা দলের ওপর নির্ভর করে না। কারণ আমার কাছে যদি 10টা ডিম থাকে, আমি একটা ঝুড়িতে রাখবো না, 4-5টা ঝুড়িতে রাখবো। এইখানটা আমি একটু বললাম আর কি। এইটা একটা পয়েন্ট। আর সিবিআই হচ্ছে কিন্তু আমাদের প্রধানমন্ত্রীর দপ্তরেরই একটা উইং। এইবার দেখুন, ক্ষমতা নিয়ে এত মারামারি, এত রাজনৈতিক দলের মারামারি, ঠিক আছে, খুব ভালো কথা। তো এখানে তো চমৎকার রাজনৈতিক দিক থেকে যদি দেখি সুযোগ ছিল, যারা ক্ষমতায় আছে এখানে তাদেরকে ডাউন করে দেয়া। কিন্তু কোন লেভেলে সেটিংটা হয়েছে? সেটিংয়ের কারণ কি? কারণ একটাই, সেটা হচ্ছে জন অভ্যুত্থানটাকে যে কোনো শাসকই ভয় পায়, রাষ্ট্র ভয় পায়। 14ই আগস্টের রাত্রে এখানে যারা আছেন, বা কালকে রাত্রেও আমি পুরো মিছিলটায় না থাকলেও কিছুটা ছিলাম, যে জন অভ্যুত্থান, সেটা আমি অনেক সিনিয়র লোকের কাছে শুনেছি। সেই 59-এর খাদ্য আন্দোলন বা 60-এর দশকের প্রথম দিকের আন্দোলনের পরে কিন্তু এইরকম জন অভ্যুত্থান তারা দেখেননি, এবং তার ফোরফ্রন্টে ছিলেন মা বোনেরা। এইটা, এবং ঠিক তার আগে 4-9 দিন আগে বাংলাদেশে একটা ফ্যাসিস্ট শাসকের পতন হয়েছে। এই দুটো তাদের ভাবিয়েছিল। তারা ঠান্ডা ঘরে বসে আলোচনা করেছে কতটা ঘুড়ি ছাড়া যাবে, কতটা লাটাই ছাড়া যাবে। সুপ্রিম কোর্টের যিনি অবসরপ্রাপ্ত বিচারপতি, তিনি তো কেঁদেই ফেললেন। 30 বছরে তিনি এরকম ভয়ঙ্কর ঘটনা দেখেননি। তার উপর দায়িত্ব দেওয়া হয়েছিল, এই যে ডক্টর বিষ্ণই বলে গেলেন, এইরকম আন্দোলনও জিপমার্ট থেকে এইমস হয়ে নিমহ্যান্স, আজ অব্দি নিমহ্যান্সে কোনো দিন স্ট্রাইক হয়নি, দিনের পর দিন স্ট্রাইক হচ্ছে। একটা ফুলকি, তার থেকে আরও ফুলকি, তারও আর কোথায় যাবে কে জানে। বাংলাদেশে আন্দোলন শুরু হয়েছিল, কেউ ভাবতে পেরেছিল হাসিনাকে এইভাবে পালিয়ে আসতে হবে? হয়, প্রচণ্ড ভয় পেয়ে গেছে। ফলে ক্ষমতার ভাগ 12 আনা 4 আনা হবে, 6 আনা 10 আনা হবে, এটাই বুর্জোয়া রাজনীতি। এটা বুঝতে হবে। আমি রাজনীতি বুঝি না, রাজনীতি করবো না, এটা বলে কোনো লাভ নেই। এটাও একটা রাজনীতি। এই যে আমি রাজনীতি বুঝবো না, এটাও একটা রাজনীতি। এই জন্যই অভয়ার বিচার পাওয়াটা, এই রাষ্ট্রের কাছ থেকে পাওয়াটা নেক্সট টু ইম্পসিবল। কিন্তু তাহলেও আশা, আমরা তো এই মুহূর্তেই কিন্তু করতে পারছি না যে আমরা রাষ্ট্র ব্যবস্থাটাকে একদম পাল্টে ফেলতে পারবো, সেটা নয়।
আমার যেটা মনে হয়েছে, আমি এটা বলেই বক্তব্য শেষ করব, সিবিআই এর মতো করাপ্ট সংস্থাও কিন্তু খুব কম আছে, যারা এটা খুব কম আমরা ছাপিয়েছি। আমরা সার্ভিস ডক্টরস ভয়েস বলে একটা পত্রিকা বার করি, যদি পান জোগাড় করে পড়বেন। গত সংখ্যায় আমাদেরই একজন সহকর্মী ডাক্তারির ওপর নয়, সিবিআই এর ওপর একটা লেখা দিয়েছেন, সেটা আমি নিজে পড়েও খুব এনরিচড হলাম। 2000 সালের প্রথম দিক বা 90-এর দশকের শেষ দিকে প্রিয়দর্শিনী মাত্তু বলে একটি মেয়েকে, সে জার্নালিজমের ছাত্রী ছিল, তাকে এইভাবেই বিভৎসভাবে খুন করেছিল তখন যারা ক্ষমতায় ছিল, তা একটা বড় মন্ত্রী বা নেতা, 2000-এর প্রথম দশক হবে বোধহয়, এইরকম। ঠিক একইভাবে সিবিআই ওকে বেকসুর, খালাস ইত্যাদি করেছিল। কিন্তু গণ আন্দোলনের তীব্রতা আবার এমন বৃদ্ধি পায় যে হাইকোর্ট, সম্ভবত দিল্লি হাইকোর্ট, আবার নতুনভাবে তদন্ত করার নির্দেশ দেয়। নতুন তদন্তের নির্দেশে কিন্তু আবার যে প্রথম অভিযুক্ত ছিল সে অভিযুক্ত প্রমাণ হয় এবং তার শাস্তি তো হয় ফাঁসি, না ফাঁসি বোধহয় হয়নি, যাবজ্জীবন কারাদণ্ড। এইটা আপনারা যারা আন্দোলনের প্রথম দিকে আছেন মনে রাখবেন। ফলে এটাকে একটা রাইচুয়ালে পরিণত করো, সেই 9ই আগস্ট এলাম অভয়ের ইয়েতে ফুল, আপনারা মাথায় রাখবেন এটা, এই লড়াইটা শুধু অভয়ের বিচারের জন্য নয়, এটা একটা সামাজিক, এটা বিশাল সামাজিক পরিপ্রেক্ষিত আছে, এটা মনে রাখবেন। এইটা আমি নিঃসংকোচে আপনারা এখন যারা 1 বছরের মাথায় আছেন বলতে পারি, 1 বছর আগে যে জোয়ারটা এসছিল তাতে ফেনা ছিল, খুবই স্বাভাবিক। যারা কোনোদিন রাস্তায় নামেননি, একটা আবেগ থেকে এসছেন। অন্যরা, আমার প্রতিবেশী বা প্রতিবেশিনীরা রাস্তায় নামছে সেইটা দেখে এসছেন, এটাকে ডমিনো এফেক্ট বলে। যখন তারা দেখছে বিচার পাচ্ছে না, তারা হতাশ হবেই এবং এটা রাষ্ট্রের 75%। কিন্তু এখন যে অংশটা টিকে আছে, যে নাগরিকদের অংশটা, তাদেরকে আমি এই কথাগুলি বলতে পারি, খোলা মঞ্চে দাঁড়িয়েই বলতে পারি। আমি শেষ করব একটা কথা দিয়ে, এটা হচ্ছে বিখ্যাত চেক ঔপন্যাসিক মিলান কুন্দেরার কথা। অত্যাচারের বিরুদ্ধে লড়াই, অত্যাচারের বিরুদ্ধে লড়াই, সেটা হচ্ছে স্মৃতি আর বিস্মৃতির মধ্যে লড়াই। অর্থাৎ অত্যাচারী সবসময়, আপনি যে অত্যাচারিত হচ্ছেন সেই স্মৃতিটা মুছে দিতে চাইবে। আপনি সেই মুহূর্তে অত্যাচারীকে কিছু নাও করতে পারেন, সেই দশকে কিছু না করতে পারেন, কিন্তু ওই স্মৃতিটা যদি আপনি ধরে রাখতে পারেন, এইটাই হচ্ছে অত্যাচারীর বিরুদ্ধে লড়াই করা আর না করার ডিফারেন্স। মিলান কুন্দেরার কথা আমি এইটুকু বলেই শেষ করব এবং আমার যারা জুনিয়র ভাই, একটা পরামর্শ দেব, স্বতঃস্ফূর্ততা আন্দোলনের খুব গুরুত্বপূর্ণ দিক, কিন্তু সংগঠিত না হলে কিচ্ছু করা যাবে না। আপনারা প্রথমে যে উদ্যোগটা নিয়েছিলেন কলেজে কলেজে রেসিডেন্ট ডক্টরস অ্যাসোসিয়েশন তৈরি করা, এইটা আপনারা আবার একটু ভাবুন। আমার ধারণা অন্তত 7-8টা কলেজে কিন্তু এই আর্ট দিয়ে তৈরি করা যাবে, টিকিয়ে রাখা যাবে, যেগুলি ভবিষ্যতের লড়াইয়ের ভেহিকল হবে। নমস্কার, ধন্যবাদ।